আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউব বিডির ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম ডার্মা কেয়ারে, স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ইলোরিম, রিডিউসেস আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার অফ ওমেন। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে, থাকবো অনুষ্ঠানে পুরো সময় জুড়ে এবং আলোচনা করব সৌন্দর্যের বিষয়গুলো নিয়ে। দর্শক, আজ আমাদের এই ডার্মা কেয়ার অনুষ্ঠানে 12th এপিসোড। আমরা কিন্তু অনেকগুলো দিন পার করে ফেলেছি এবং আপনারা সকলেই আমাদের সাথে আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বিশেষভাবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলবো অনুজ্জ্বল ত্বক ও অবাঞ্ছিত লোম নিয়ে। এই সমস্যাটায় কিন্তু অনেকেই ভুগে থাকেন এবং দেখা যায় যে টিন এজ থেকেই কিন্তু অনেক মেয়েদের এই সমস্যাটা দেখা যায় এবং একটা লজ্জা কাজ করে, একটা ভয় কাজ করে, মানুষের সামনে যেতেও তাদের মধ্যে একটা অনিচ্ছা থাকে। এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব এবং এই অবাঞ্ছিত লোমের ট্রিটমেন্ট কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কি কিভাবে আমরা এটা থেকে নিজেদেরকে মুক্তি পেতে পারি, এইগুলোও আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আজ আমাদের সাথে আলোচনা করার জন্য অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাক্তার আসমা তাসনিম খান। তিনি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ইউডব্লিউ ভিএম হেলথ বাংলাদেশ লিমিটেড ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম নাইমা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার। ভালো আছেন আশা ধন্যবাদ করছি। আপু। জি, ধন্যবাদ জি, আপু, আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। তো আজকে আমরা যদি আলোচনার বিষয়ে চলে যাই, যেটা বলছিলাম যে আজকে আমরা কথা বলবো অনুজ্জ্বল ত্বক ও অবাঞ্ছিত লোম নিয়ে। তো আমরা যদি আগে হুম, একটু অবাঞ্ছিত লোমের সমস্যাটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে প্রথমে আপনার কাছে শুনবো যে আসলে অবাঞ্ছিত লোমটা মানে কি, এটা কখন আমরা বলবো যে অবাঞ্ছিত লোম হচ্ছে? আচ্ছা, নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ। অবাঞ্ছিত লোম লোম কিন্তু আমাদের বডিতে সবারই থাকবে, তাই না? কারো ক্ষেত্রে হয়তো কিছুটা বেশি, কারো ক্ষেত্রে হয়তো কিছুটা কম, তাই না? ফেসের আমরা যখন ফেস থেকেই শুরু করি, বিকজ আমরা ছেলেরা মেয়েরা সবাই কিন্তু ফেস নিয়ে অনেক বেশি কনসার্ন, তাই না? কিছু কিছু লোম যেটা আমরা ভেলাস হেয়ার বলি, হালকা হালকা পাতলা করে যে লোমটা থাকে, এটা কিন্তু থাকবে। বাট তারপরেও যখন হঠাৎ করেই দেখা যায় কোনো রিজনে মেয়েদের চিনের নিচে একগুচ্ছ চুল চলে আসলো, লোম চলে আসলো, কিংবা বিয়ার্ড এরিয়ার দিকটাতে কিছু কিছু লোম চলে আসে, কিংবা জি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আইব্রাউটা অনেক বেশি থিক থাকে, কারো হয়তো কানের মধ্যে একগুচ্ছ লোম থাকে, কিংবা হয়তো চেস্টে কিংবা হাতে পায়ে ব্যাক সাইডে পিঠে যেটাকে বলি অনেকগুলো হেয়ার একসাথে থাকছে, হ্যাঁ। বা যেটা বেসিক্যালি তার জন্য সে চাচ্ছেন না, হ্যাঁ, যখন সে এটাকে চাচ্ছেন না তখনই কিন্তু তার জন্য সেটা আনওয়ান্টেড। ইভেন আমরা বলি যেটা হচ্ছে আন্ডার আর্মসের যেটা হচ্ছে এক্সিলারি ফোল্ডের মধ্যে যে হেয়ারটা বা বিকিনি লাইন, এগুলো কিন্তু সাধারণত আমরা চাই না। সো সবকিছুই কিন্তু এগুলো আনওয়ান্টেড। লাইক আমরা যে জায়গায় আমাদের হেয়ারটাকে চাচ্ছি না, সেটাই আমাদের সবার জন্য কিন্তু আনওয়ান্টেড হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টাই কিন্তু জানাতে চাচ্ছিলাম দর্শকদেরকে যে আমরা কখন অবাঞ্ছিত লোম বলবো এটা। তো এখন একটু যদি বলতেন যে এই অবাঞ্ছিত লোম কেন হয়, কারণগুলো কি আছে? আচ্ছা, অবাঞ্ছিত লোম হওয়ার তো অনেক রিজন আছে না। ফার্স্ট অফ অল যেটা বলতে হবে আমাদেরকে যে জেনেটিক রিজন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখা যায় যে ফ্যামিলিতে যদি বাবা মা কিংবা বড় ভাই বোন এদের কারো এরকম অনেক বেশি লোম থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই পার্সনটারও, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার ক্ষেত্রে কিন্তু এরকম অবাঞ্ছিত লোম হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। সেকেন্ড রিজন বলতে গেলে বলতে জি। হবে যে হরমোন হরমোন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এখানে। লাইক এটা বেসিক্যালি হয় হচ্ছে কি অ্যান্ড্রোজেন রিলেটেড যে হরমোন গুলো সেগুলোর জন্যই। আর তাছাড়া হচ্ছে দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, কেউ যদি কোন ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন সেই ক্ষেত্রে হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আরেকটা যে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হ্যাঁ। এই সময় কিন্তু অনেক ধরনের হরমোনাল চেঞ্জ আসে বডিতে। শুধুমাত্র যে আনওয়ান্টেড হেয়ার হয় সেটা না, যে যে মেয়েটার বা যে লেডিটার হচ্ছে তার কিন্তু বয়সের সাথে সাথে তার মানে দেখা যায় যে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলে, চেহারায় হচ্ছে অনেক ধরনের একনি চলে আসে, হেয়ার ফল হয়। মাথার হেয়ারটা হয়তো ফল হয়, বাট বডিতে কিন্তু অনেক আনওয়ান্টেড হেয়ার হয়। বেসিক্যালি দেখা যায় যে চিনটাতে বা মুখের এই দুই পাশে এগুলোতে অনেক বেশি হেয়ার গ্রো করে।
সো হরমোন একটা অনেক বড় ফ্যাক্টর। ইদানিং দেখা যাচ্ছে যে বাজারে যে অনেক ধরনের রং ফর্সাকারী ক্রিম নামে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, এই ধরনের ক্রিম গুলো ইউজ করলেও কিন্তু দেখা যায় যে আনওয়ান্টেড হেয়ার চলে আসে। এরা হয়তো প্রথম দিকে এই ক্রিম গুলো নেন, বা বাজারে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো প্রচলিত আছে, হ্যাঁ, টেলিভিশন বলেন আর অন্যান্য জায়গা, যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় যে এই ক্রিমটা ইউজ করলে কেউ ফর্সা হয়ে যাবে, বেবি স্কিন বলে একটা কথা ইদানিং প্রচলিত হচ্ছে, বেবি স্কিন হয়ে যাবে বা গ্লোই হবে, অনেকে বলে গ্লাসি স্কিন, এই ধরনের অনেক টার্মস কিন্তু এখন বাজারে প্রচলিত আছে। সো এর সাথে সাথে কিন্তু কিছু ক্রিম এরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিয়ে আসে, প্রমোশনের জন্য, যে হয়তো দেখা যায় যে এগুলো ইউজ করার কারণে ফার্স্টে কিছুদিন, লাইক হয়তো 1 মাস 2 মাস স্কিনটা হঠাৎ করে খুব ভালো হয়ে যায়, বিকজ এগুলোর মধ্যে অনেক বেশি স্টিরয়েড থাকে, অনেক বেশি কেমিক্যালস থাকে। কিছুদিন স্কিনটা ভালো হয়ে যায়, তারপরে দেখা যায় যে চামড়াটা পাতলা হয়ে যাচ্ছে, রক্তনালীগুলো দেখা যাচ্ছে, বা হচ্ছে রোদে যখন যাচ্ছে বা কিচেনে যখন রান্না করতে যাচ্ছে দেখা যায় স্কিনটা কিন্তু বার্ন করে, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এবং কিছুদিন পরে দেখা যায় এরকম আনওয়ান্টেড হেয়ার গ্রো হয়। আনওয়ান্টেড মিনস ফেসে কিন্তু আমরা কেউই এক্সপেক্ট করি না যে আমাদের হেয়ার হবে, তাই না? ফেসটা ক্লিন থাকবে, এটাই কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন থাকে। সো হঠাৎ করে যখন ফেসে এরকম ধরনের চুল গজানো শুরু হয়, ওটা কিন্তু আনওয়ান্টেড হয়ে যায় আমাদের জন্য, হ্যাঁ। সো এটা একটা রিজন হতে পারে। দেন আরো জি। আমরা একটা, যেটা না বললেই না, অনেক বেশি হেলথ সচেতন, বুঝে না বুঝে আমরা ডায়েট করা শুরু করে দিচ্ছি। কেউ হয়তো যে দেখা যায় আমি কার্বোহাইড্রেট খাবো না, আমাকে মাসল গেইন করতে হবে, ফ্যাটটাকে রিডাকশন করতে হবে, আমরা ক্রাশ ওই যে ডায়েট করে অনেকেই। ক্র্যাশ ডায়েট করে। সো আর দেখা যায় কি যে এইসব ক্ষেত্রে একটা সাপ্লিমেন্ট নিতে চান সবাই, হ্যাঁ, সাপ্লিমেন্ট নিতে চান, যে আমি সাপ্লিমেন্ট খেয়ে হয়তো আমার প্রোটিন, আমার ভিটামিনস মিনারেলস এগুলোর চাহিদাটাকে পূরণ করবো, বাট আমি কার্বোহাইড্রেট খাবো না। সেক্ষেত্রে হয় কি, প্রোটিনের পাউডার অনেক কন্টেইনারে পাওয়া যায়, দেশি বিদেশি অনেক কিছুই পাওয়া যায় বেসিক্যালি, হ্যাঁ। এগুলোতে কিন্তু অনেক বেশি স্টেরয়েড থাকে। হুম দেখা যায় মাসলটা কিন্তু বিল্ড আপ হয়ে যায়, মাসল বিল্ড আপ করে, কিন্তু যে স্টেরয়েডটা হচ্ছে গিয়ে পেশেন্ট নিচ্ছেন খাবারের সাথে বা অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে, সে থেকে কিন্তু একটা এরকম আনওয়ান্টেড হেয়ার গ্রো করার অনেক টেন্ডেন্সি দেখা যায়। তাছাড়া অনেক লম্বা সময় ধরে যদি কেউ স্টেরয়েড খেয়ে থাকেন ওরালি, সেক্ষেত্রেও কিন্তু আনওয়ান্টেড এরকম দেখা যায়। কিছুক্ষণ আচ্ছা। একজন হরমোন বলছিলাম, এরকম পিটুইটারি হরমোন বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিছু হাইপারপ্লেশিয়া কিংবা টিউমার, এই রিজন গুলোর জন্য কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু অনেক আনওয়ান্টেড হেয়ার গ্রো করে। জি। সো এগুলোই ধন্যবাদ বেসিক্যালি আপনাকে। মেইন জি। রিজন। রিজন, আচ্ছা। জি। আসলে আমরা শুনে নিলাম আপনার কাছ থেকে যে কি কি কারণে এই আনওয়ান্টেড হেয়ার গুলো হতে পারে। তো এখানে আপু একটা কথা আপনি বলেছেন, যেহেতু যে আসলে স্টেরয়েড জাতীয় অনেক ক্রিম আছে বাজারে যেটা দিলে স্কিনের অনেক ক্ষতি হচ্ছে আসলে। তো হুম হুম হুম। এবং আরো একটা বিষয় দেখা যায় যে যখনই স্কিনে কোনো সমস্যা হচ্ছে, ডার্মাটোলজিস্টের কাছে আসার আগে কিন্তু তারা ফার্মাসিতে যাচ্ছে, ওষুধের দোকানে গিয়ে সেখানে থেকে রাইট। দোকানদার যে রাইট। ওষুধগুলো বা মলমগুলো দিচ্ছে সেটাই কিন্তু তারা ব্যবহার করছে উইদাউট এনি ডায়াগনোসিস। তো তাদের উদ্দেশ্যে যদি রাইট। আপু একটু বলতেন যে স্কিনে আসলে ডাক্তার বা ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া যেন অবশ্যই কোনো কিছু না লাগালেই ভালো, সেটা যদি একটু আমাদের দর্শকদেরকে বলে দিতেন। অবশ্যই। আম, গ্রামের লোকের কথা বাদ দিই, আমরা শহরে যারা থাকি কিছুটা সচেতন কিন্তু আমরা তাদের চেয়ে, হ্যাঁ। বাট তারপরেও আমাদের এতটা সচেতন থাকার পরেও কিন্তু দেখা যায় যে কিছু একটা প্রবলেম হলো, লাইক সেটা একটা ব্রণ হলো সিম্পল, বা একটা হয়তো ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি কিন্তু দেখা যায় যে আমি আমি ইউজুয়ালি যে পেশেন্ট গুলো পাই, আমার মনে হয় আমি না শুধু, আমরা সব ডার্মাটোলজিস্টরাই পাই যে ফাঙ্গাল ইনফেকশন খুব ইজিলি কিন্তু হয়, আমাদের যে ওয়েদার সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম গুলো আসে। সো কোনো ডক্টরের কাছে না এসেই তারা প্রথমেই দেখা যায় যে ফার্মাসিস্ট গুলোতে চলে যাচ্ছেন। ফার্মাসিস্টরা কি করছেন, ফার্মাসিস্ট বলা তো ভুল হবে, বেসিক্যালি হচ্ছে তারা ওষুধ বিক্রেতা বলি আমরা। ফার্মাসিস্ট যারা হচ্ছে ফার্মাসি রিলেটেড পড়াশোনা করে গ্রাজুয়েশন করে আসে তাদেরকে আমরা বললাম ফার্মাসিস্ট বলি, এখানে ফার্মাসিস্ট বলে তাদেরকে একটা অবমাননা করা হয়। সো যে দেখা যায় যে দোকানদার ওষুধ বিক্রি করছেন যিনি, উনি হয়তো এর আগে কখনো কোনো পেশেন্ট আসে, হয়তো সেখান থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসে, উনি মোটামুটি একটা আইডিয়া রেখে দেন যে এই এই মেডিসিন গুলো ফাঙ্গাসের জন্য কিন্তু দেওয়া যেতে পারে। উনি কিন্তু এটাকে লিখে রাখে। আমি অনেকেই আমি আমি হয়েছে কি দু একজন ফার্মাসি এরকম লোকের সাথে অনেক সময় কথা বলেছি, বিকজ কেন যেন আমাদের ডার্মাটোলজিস্টদের, আমাদের যে সেক্টরটা এখানে সবাই খুব ভাবে কি যে অন্যান্য অনেকেই ভাবে যে কয়েকটা মলম লাগালেই মনে হয় যেন সব স্কিনের প্রবলেম সর্ট আউট হয়ে যায়। বেসিক্যালি তো সেটা না। সো আমি অনেক সময় দেখেছি যে এরা করে কি এই ধরনের কিছু ক্রিম, কিছু দু একটা ওষুধের নামটা রেখে দেয়।
সো এরপর যখন কোনো পেশেন্ট আসে তারা নিজেরাই ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করে দেয়, যে কি প্রবলেম আপনি বলেন, সেটা ফাঙ্গাস হোক, সেটা একনি হোক, বা অন্য যে কোনো প্রবলেমের জন্যই কিন্তু তারা এই ধরনের মেডিসিন গুলো রেখে দেয়। এবং আমরা জানি যে আমাদের কিন্তু প্রত্যেকটা রোগেরই তো একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট আছে না। সো ওই ট্রিটমেন্টটা না করে যদি অন্য কোনো একটা মেডিসিন অ্যাপ্লাই করা হয়, সেই দেখা যায় কিন্তু যে কন্ডিশনটা আগের ছিল তার চেয়ে কিন্তু ওয়ার্স্ট হয়ে যায়। খুব খারাপের দিকেই টার্ন নেয়। পরবর্তী সময় আমাদের ডক্টরদেরও নিজেদেরকে আমরা মানে আমরা প্রবলেম ফেস করি যে অ্যাকচুয়াল পিকচারটা কি ছিল, রোগটা কি ছিল, আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি না অনেক সময়। সো আমাদের অনেক ক্ষেত্রে অনেক ডাউট রেখেই কিন্তু ট্রিটমেন্টটা করতে হয়। এগুলোতে কিন্তু বেসিক্যালি দেখা যায় যে অ্যান্টি ফাঙ্গাল এরা দিয়ে দিচ্ছে টপিক্যালি, কিংবা হচ্ছে কি স্টেরয়েড ক্রিম দিয়ে দিচ্ছে। স্টেরয়েড ইউজ করার কারণে দেখা যায় যে প্রবলেম গুলা বললাম, আনওয়ান্টেড হেয়ার থেকে শুরু করে চামড়া পাতলা হয়ে যাওয়া, ব্রণ, মেস্তা, বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস কিন্তু অ্যারাইজ করে। আর আরেকটা জি। যেটা বলবো যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু আমরা অনেক এরকম পেশেন্টই পাই যারা হচ্ছে অনেক কিছু লাগিয়ে অনেক কিছু খেয়ে আসেন আমাদের কাছে। হ্যাঁ, সো এরা হয় কি ফাঙ্গাসের মধ্যে যখন একটা স্টেরয়েড লাগাতে দিয়ে দেয়, তখন দেখা যায় যে এটা এতটাই খারাপ হয়ে যায় আমাদের রিয়েল পিকচারটা আমরা বুঝতে পারি না। হুম। সো আমি জি। বলবো ডেফিনেটলি কখনোই এই ফার্মেসি গুলো থেকে ওষুধ না নিয়ে এসে বরং একজন ডার্মাটোলজিস্ট সাথে কনসাল্ট করেই মেডিসিন খাওয়া উচিত। এটাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের আজকের এই বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে সরাসরি জানাতে পারবেন। আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আমরা এখন লাইভে আছি, এবং লাইভের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের বয়সটা উল্লেখ করে আমাদেরকে আপনাদের সমস্যাটা জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে সমাধান করে দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম অনুজ্জ্বল ত্বক ও অবাঞ্ছিত লোম নিয়ে, আর আমাদের ডার্মা কেয়ারের এই বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ইলুরিন। তো আপু, আপনার কাছে এখন একটু শুনবো যে এই অবাঞ্ছিত লোম যাদের দেখা দেয়, তারা কিন্তু শুরুতেই একটা জিনিস অবশ্যই করে, সেটা হচ্ছে হয় আপার লিপ থ্রেডিং করবে, না হলে লোয়ার লিপ থ্রেডিং করে। এবং অনেক সময় ইদানিং দেখা যাচ্ছে যে মেয়েরা ফেশিয়াল রেজার ইউজ করছে, তারা শেভ হুম করছে। হুম হুম। তো এই বিষয়গুলোর জন্য কি স্কিনের উপর কোনো ইফেক্ট পড়তে পারে? আমি অলওয়েজ 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 সব আমার পেশেন্টদেরকে বলি শেভ করা যাবে না। শেভ করলে হয় কি যে ফার্স্ট অফ অল লোমকূপ যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ফেসে হোক বা হচ্ছে হাতে হোক বা পায়ে হোক, হ্যাঁ, রেজার ইউজে হয় কি যে লোমকূপটা যেটা আছে সেটাতে এফেক্ট হওয়ার, একটা ফলিকুলাইটিস হওয়ার চান্স থাকে। কেন থাকে? হেয়ারের যে আমাদের ডিরেকশন, এই ডিরেকশন ওয়াইজ কিন্তু যদি রেজারটা ইউজ না করে অপোজিট ডিরেকশনে করা হয়, সেক্ষেত্রে আমাদের স্কিনে তো কিছু ব্যাকটেরিয়া তো থাকেই, তাই না? সো সেটা কিন্তু ওই লোমকূপের গোলাতে কিন্তু এফেক্টেড করতে পারে এবং সেখান থেকে ফলিকুলাইটিস হতে পারে এবং আলটিমেটলি পিআইএইচ হয়ে লোমকূপের গোড়গুলো কিন্তু এরকম ব্ল্যাক ব্ল্যাক স্পট, ডটেড স্পট হয়ে যায়। এই ধরনের খুব পাই আমরা, খুব পেশেন্ট পাওয়া যায়। ইভেন আপনার যদি আশেপাশে আপনাদের বোন, মা বা এরকম কাউকে খেয়াল করেন, আপনারা কিন্তু দেখবেন যে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু খুব পাওয়া যায়, যে রেজার ইউজ করতে করতে এই ধরনের প্রবলেম হয়ে গেছে। কিংবা ওয়্যাক্সিং, ওয়্যাক্সটা কেন ইউজ করে মানুষ? ওয়্যাক্সে কি থাকে বেসিক্যালি? ওখানে সুগার ম্যাটেরিয়াল থাকে কিছু, যেটা হচ্ছে গিয়ে হট একটা একটা জি। টেম্পারেচারে নিয়ে এসে সেটাকে লিকুইড, একটা লিকুইড বা সেমি সলিড একটা পোর্শন নিয়ে এসে দেন হচ্ছে স্কিনের উপর অ্যাপ্লাই করা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই টেম্পারেচারটা কিন্তু ঠিক মতো মেনটেন করতে পারে না, যার কারণে কিন্তু স্কিনে বার্ন হয়, অনেক বার্ন হয়। এবং রিপিটেডলি দেখা যায় যারা করেন তারা মান্থলি একবার দুইবার করে কিন্তু করেনি। সেক্ষেত্রে এরকম একটা টেম্পারেচার স্কিনের সাথে আসতেছে মান্থলি টুয়াইস বা থ্রাইস, এরকম হতে হতে কিন্তু স্কিনে একটা এফেক্ট কিন্তু পড়েই যায়। বাট অনেক কিন্তু আমরা থ্রেডিংটা আমরা করি, যেমন আইব্রাউ থ্রেডিং, আপার লিপ থ্রেডিং, এগুলো কিন্তু করি। খারাপ বলবো না বেসিক্যালি, বাট একটা জিনিস যেটা আপনাকে বারবার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম হয়ে যায়, যে একটা টেনশন থাকে যে করতে হবে, কদিন পর পরই করতে হবে। সেই ক্ষেত্রে যদি হেয়ার লেজার হেয়ার রিমুভাল করে নেওয়া যায় বা রিডাকশন যেটা বললাম সেটা করে নেওয়া যায়, সেটা কিন্তু অনেক ভালো। এটাতে হয় কি যে লোমটা যেমন একেবারে চলে যাচ্ছে, তারপর হচ্ছে স্কিনটাও ভালো থাকছে, বারবার ওই জি। প্রবলেমটা হচ্ছে না যে বারবার আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। সো আলটিমেটলি স্কিনটাও ভালো থাকে এবং আপনি ফিলিংসটাও কিন্তু ভালো থাকে মানুষের। ভালো থাকে, জি। আপু, হুম এখানে হুম আপনি হুম। যেহেতু একটা কথা বললেন যে হেয়ার রিডাকশন, তো আসলে সবার কিন্তু একটা কনফিউশন কাজ করে যে হেয়ার রিডাকশনটা কি আর হেয়ার রিমুভালটা কি। তো আচ্ছা এই আচ্ছা ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আপনি। আচ্ছা। আমরা ডার্মাটোলজিস্টরা বেসিক্যালি অ্যাস্থেটিশিয়ান, যারা অ্যাস্থেটিক যারা প্র্যাকটিস করি, আমরাই কিন্তু বেসিক্যালি এই হেয়ার রিডাকশন নিয়ে কাজ করি। হ্যাঁ,
সো প্রথম দিকে আমরা লেজার কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে, ওয়ার্ল্ডে তো আরো অনেক আগে থেকে, এবং আমাদের দেশেও প্রায় 15 বছর 17 বছর ধরেই কিন্তু এরকম হেয়ার রিডাকশনের যে মেশিন গুলো আছে সেগুলো ইউজ হচ্ছে বিভিন্ন অ্যাস্থেটিক সেন্টার গুলোতে। হুম। সো প্রথম দিকে আমরা এরকম একটা কথা বলতাম যে পার্মানেন্ট হেয়ার রিমুভাল বা লেজার হেয়ার রিমুভাল, বাট বেসিক্যালি কিন্তু একদম 100% রিমুভালটা পসিবল না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলি যে 90 থেকে 95%, কখনো 97% পর্যন্ত আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। সো এটা আসলে টার্মটাকে পরে চেঞ্জ করে দিয়ে হেয়ার লেজার হেয়ার রিডাকশনে চলে এসেছে। হ্যাঁ, রিডাকশন বলাটাই মনে হয় ভালো হয়, বিকজ এখানে আমরা 100% রিমুভ করতে পারি না। দুই একটা হেয়ার রয়ে যায়, সেটা কিন্তু খুব বেশি চোখেও পড়ে না বা অনেক ঠিক হয়েও উঠে না। পরবর্তী সময়ে লাইক একটা পেশেন্টকে যদি এখন আমাদের 5 থেকে 7টা সেশন দেওয়ার পর ওনার যদি হেয়ারটা একেবারে রিডিউস হয়ে যায়, হয়তো অনেক দিন ধরে তার আর হেয়ার দেখা যাচ্ছে না, কিংবা হঠাৎ করে আফটার 1 ইয়ার দেখা গেলো তার দুটো একটা হেয়ার রয়ে গেছে বা আসতেছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে পরবর্তীতে একটা বা দুটো সেশন আমরা পেশেন্টকে সাজেস্ট করি যে আপনি আরেকবার নিয়ে নেন। সেক্ষেত্রে কিন্তু আবার পুরোটাই ঠিক হয়ে যায়। সো আসলে জি, রিমুভাল না বললে রিডাকশন বলাটাই মনে হয় ভালো। জি। ধন্যবাদ এটাই। আপনাকে। তো এখন আমরা একটু আপনার কাছ থেকে জানবো যে এই অবাঞ্ছিত লোমের চিকিৎসা কি কি আছে। ওকে। যখন আমরা রিজন গুলা বলছিলাম, যে রিজন গুলো যেমন জেনেটিক রিজন হতে পারে, ঠিক হরমোনাল রিজনও হতে পারে, তাছাড়া অনেক কিছু অ্যাপ্লিকেশনসও হতে পারে। হ্যাঁ, সো আমাদেরকে বেসিক্যালি আমার কাছে যখন পেশেন্ট আসে আমি কিন্তু ডায়াগনোসিস করি ফার্স্টে। হরমোনাল ইনভেস্টিগেশনস গুলো, ব্লাড রিলেটেড যে ইনভেস্টিগেশন গুলো আছে, লাইক ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন থেকে শুরু করে প্রোল্যাকটিন, তাছাড়া থাইরয়েড হরমোন গুলো, ব্লাড অ্যানালাইসিস, আমরা মোটামুটি সবকিছুই কিন্তু করি ফার্স্টে, আমি করি বেসিক্যালি। করে দেন এটা জি, আমরা আগে জি, কনফার্ম করি যে পেশেন্টের কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। সে যদি আমরা দেখি যে পিসিওএস কিংবা হচ্ছে গিয়ে থাইরয়েডের প্রবলেম আছে বা অন্য অ্যান্ড্রোজেন রিলেটেড যে হরমোন গুলো আছে সেগুলোর কোনো ইমব্যালেন্স আছে কিনা, যদি সেইগুলো থাকে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা কিন্তু ওখান থেকে শুরু করতে হবে, বিকজ আপনাকে রিজনটা ফাইন্ড আউট করতে হবে, রিজনটা ফাইন্ড আউট করে ওখান থেকে স্টার্ট করতে হবে ট্রিটমেন্ট। এরপর থাকে হচ্ছে কি আমার জি, কাজ যেটা হয় সেটা হচ্ছে কি আমরা হেয়ারটাকে রিডাকশন করব, তাই না? হেয়ার রিডাকশনের জন্য আমাদের যে ইফ্লোরনিথিন যে ক্রিমটা, ইলোরিম নামে পাওয়া যায়, স্কোয়ারই বানাচ্ছে ইলোরিম, সেই ক্রিমটাকে কিন্তু আমি ফার্স্টেই পেশেন্টকে দিয়ে দিই যে এটা আপনি দিনে একবার, রাতে একবার, দুবার করে লাগাতে থাকেন। মোটামুটি 5 থেকে 6 মাস লাগাতে দিতে হয়। পাশাপাশি হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে কি লেজার করতে হয়। হ্যাঁ, লেজার করতে হয়। আমরা লেজার করি পাশাপাশি, যদি ইলোরিন লাগানোর পাশাপাশি আমরা লেজারটা করি তাহলে রেজাল্টটা কিন্তু আরো অনেক ভালো আসে। হুম। জি। আচ্ছা। তাহলে আমরা কি এটা বলতে পারি যে লেজারের আগে একটা ক্লিনিক্যাল ট্রিটমেন্ট দিয়ে পরবর্তীতে লেজারটা করা যেতে পারে? ব্যাপারটা হচ্ছে যে হেয়ারটা চলে এসেছে সেটাকে কিন্তু আমাদেরকে রিডাকশন করতেই হবে, রিমুভ করতেই হবে। হ্যাঁ, সো লেজার এবং পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ট্রিটমেন্ট, যেটা আমরা দুটোই স্টার্ট করতে পারি কিন্তু, বিকজ মেডিকেল ট্রিটমেন্ট স্টার্ট করলেই, মেডিসিন দিলেই যে পেশেন্টের হেয়ারটা আবার চলে যাবে বা যেটা আছে সেটা হঠাৎ করে উধাও হয়ে যাবে, ব্যাপারটা তো সেটা না, তাই না? সো জি, জি। দুটো ট্রিটমেন্টই পাশাপাশি কিন্তু করতে হবে, মানে আসলে পাশাপাশি করতে হবে। কম্বাইনলি দুটো যেটা হেয়ার ট্রিটমেন্টই চলে পাশাপাশি এসেছে, হ্যাঁ, আমাদেরকে দিতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেটা হেয়ার চলে এসেছে সেটাকে তো আমাদেরকে রিমুভ করতে হবে না। সো মেডিকেল ট্রিটমেন্ট জি, প্লাস হচ্ছে আমাদের ডার্মাটোলজি হেয়ার রিমুভাল দুটো আমরা পাশাপাশি করি। জি। ধন্যবাদ আপনাকে। তো আপু, আপনি যেহেতু বলছিলেন যে লেজার ট্রিটমেন্টের ব্যাপারে, তো লেজার নিয়ে কিন্তু সবার একটা ধারণা থাকে যে লেজার একদম হয়তো বা ম্যাজিকের মতো কাজ করে, যে লেজার করলে একদম পুরো হেয়ার নাই হয়ে যাবে, যেটা আনওয়ান্টেড হেয়ার ফেসে আছে সেটা, যেটা আপনি একটু আগে বলছিলেন যে আসলে ফেসে হেয়ারটা রিডাকশন করা হয় কিন্তু একদম রিমুভাল হয় না। সো হুম এই হুম হুম। লেজারটা আসলে কয় ধরনের করা যেতে পারে, বা আপনি কোন লেজারটা ব্যবহার করছেন? আচ্ছা আচ্ছা। লেজার, অনেক লেজার আছে। হ্যাঁ, অনেকগুলো লেজারই আমরা ইউজ করি। এর মধ্যে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে লং পালস ইন্ডিয়াক লেজার। আরো করা যেতে পারে ডায়োড, আলেকজান্ড্রাইট, রুবি লেজার আছে, বা আইপিএল ও কিন্তু করা যায়। হ্যাঁ, আগে কিন্তু এত লেজার ছিল না, কিন্তু আমাদের দেশ কিন্তু এখন ওয়ার্ল্ডের সব কান্ট্রির সাথে একইভাবে এগিয়ে যাচ্ছি। সো আমাদের কিন্তু এখন অনেক অ্যাডভান্স লেভেলের মেশিনারিজ গুলো আমাদের দেশে আছে। হ্যাঁ, অনেক সেন্টারেই আছে, অনেক ভালো ডক্টর আছেন, অ্যাস্থেটিশিয়ানরা আছেন, যারা আমরা অনেক ভালো ভালো লেজার ইউজ করছি। বাট আমি যেটা ইউজ করি আমার সেন্টারে, আমার যে মেশিনটি, এটা বেসিক্যালি জার্মানি একটা মেশিন।
আমার লেজারে, আমার মেশিনটিতে 3টা লেজার কম্বাইন্ড করা আছে, লং পালস ইন্ডিয়াক লেজার, ডায়োড অ্যান্ড আলেকজান্ড্রাইট। 3টা লেজার কম্বিনেশন আমার একটা মেশিন রেডি করা আছে। ইটস আ ভেরি গুড ওয়ান। অনেক বেশি ইফেক্টিভ হয় আমার। অনেকের ক্ষেত্রে অনেক পেশেন্টই আসেন, এসে যেমন বলেন যে আমি ওই এমন কোন একটা সেন্টারের নাম বলেন বা কোন এক ডক্টরের কাছে বলেন যে আমি এখানে যে এতগুলা সিটিং নিয়েছি, অনেকে আসেন 20টা। লাস্ট কয়েকদিন আগে আমি একটা পেশেন্ট পেয়েছি যে 28টা সেশন নিয়েছেন, 28 সেশন নিয়েছেন কোন একটা ডক্টরের আন্ডারে বা কোন একটা মেশিনের কাছে, বাট তার কোনো সেরকম ইমপ্রুভমেন্টই হয়নি। আমি তাকে ফার্স্ট সিটিং করেছি, উনি সেকেন্ড সিটিং এর জন্য 1 মাস পরে এসেছেন আমার কাছে, এবং পেশেন্ট ইজ ভেরি মাচ হ্যাপি। সে খুবই হ্যাপি যে ম্যাডাম আমি আসলে এতগুলো সেশন করেও আমি একটা রেজাল্ট পাইনি, যেটা আমি একটা সেশন আপনার এখানে পেয়েছি। হ্যাঁ। তো আমি আসলে আমি বেসিক্যালি আমার লেজার মেশিনটির ক্ষেত্রে আমি যেটা বলি যে যদি হরমোনাল কোনো প্রবলেম না থাকে, লাইক পিসিওএস বা পিটুইটারি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড রিলেটেড যে প্রবলেম গুলো, সেগুলো না থাকে, জেনেটিক প্রবলেম হয় বা অন্য কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি বলি 5 থেকে 7টা সেশন 1 মাস পর পর নিলেই কিন্তু আমি একটা ভালো রেজাল্ট দিতে পারি, আশা করি পেশেন্টের ক্ষেত্রে। বাট যদি এই ধরনের হরমোন রিলেটেড প্রবলেম গুলো থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে হয়তো 8 থেকে 10টা সেশনও লাগতে পারে। হ্যাঁ। এটা ডিপেন্ড করে হচ্ছে অনেক সময় পেশেন্টের স্কিন কন্ডিশনের উপর, হেয়ার কন্ডিশনের উপর, হেয়ারের থিকনেস এর উপর, হেয়ারের কালারের উপর, বেসিক্যালি অনেকগুলো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ। বাট আমি যেটা বলি যে 5 থেকে 7টা সেশন যদি নিতে পারেন, আই থিঙ্ক একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ধন্যবাদ আপু আপনাকে। হুম আমাদেরকে ফেসবুকে আসলে অনেকেই প্রশ্ন করছে, এই অবাঞ্ছিত লোমের পাশাপাশি কিন্তু আরো কিছু প্রশ্ন আমরা পাচ্ছি। তো আমি এক এক করে একটু হুম প্রশ্নগুলো নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন উদ্দিন লিমা। উনি বলেছেন যে উনি এখন 14 সপ্তাহ প্রেগনেন্ট এবং দিন দিন মনে হচ্ছে যে তার যে অরিজিনাল গায়ের রংটা আছে সেটা কালো হয়ে যাচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে যত দিন সে পার করছে তা এটা আরো বেশি বাড়ছে এবং স্কিন টোনটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন হুম তার হুম জন্য হুম কি হুম। সলিউশনস আছে আপনার পক্ষ থেকে? আচ্ছা, লিমা তাই তো, উদ্দিন লিমা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। 14 উইকস, সো এই সময় তো হরমোনাল অনেক চেঞ্জ আসবেই আপনার। হরমোনাল চেঞ্জের পাশাপাশি দেখা যায় যে স্কিনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ। এই সময়টা আসলে ওয়ারিড হওয়ার কিছু নেই। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কি কিছু ক্রিম, যেটা হচ্ছে আমরা নাইট ক্রিম হিসেবে দিয়ে থাকি, সেই ক্রিম গুলো, কিংবা হচ্ছে বডি লোশন, বডি মিল্ক আছে, যেটা হচ্ছে কি আমাদের কিছু মেডিসিন রিলেটেড, মেডিকেটেড বলবো, ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড মেডিকেটেড কিছু অ্যাপ্লিকেশন আছে ক্রিম বা লোশন ফর্মে, আপনি এগুলো একটু অ্যাপ্লাই করতে পারেন। বাট এটা টোটালি আপনাকে মনে করতে হবে যে, মনে রাখতে হবে যে হরমোনাল যেহেতু চেঞ্জ আসছে আপনার বডিতে এখন, সেই জন্য এই ধরনের পিগমেন্টেশনের চেঞ্জটা আসতেছে। ডেলিভারির পর এগুলা আস্তে আস্তে এমনিতেই যখন হরমোন গুলো আবার রিভার্স করে আগের কন্ডিশনে, তখন কিন্তু কমে আসে। হ্যাঁ। আর তারপরেও যদি আপনার মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে ট্রিটমেন্ট নিতে পারেন। আর এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কনসাল্ট করেন কোনো ডার্মাটোলজিস্টের সাথে, তাহলে ডেফিনেটলি উনি আপনাকে হেল্প করতে পারবেন। কিছু ক্রিম বা লোশন যেগুলো হচ্ছে আমরা মেডিসিন দিয়ে থাকি, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর আমি বলবো যেটা, যে পাশাপাশি আপনি, আমাদের স্কিন কিন্তু শুধুমাত্র হরমোনাল ইমব্যালেন্সের জন্য একটা শেড পড়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেটা না। আর অনেক রিজনই কিন্তু থাকে, তাই না? লাইক পিআইএইচ হতে পারে, মেলাজমা হতে পারে যেটা মেস্তা বলি আমরা, কিংবা হচ্ছে ফ্রিকলস আসতে পারে, বা এই সময় হরমোনাল চেঞ্জের কারণে তো আর অনেক ধরনের চেঞ্জই আসতে পারে, তাই না? আর তাছাড়া একটা সার্টেন টাইম পর পর কিন্তু আমাদের স্কিনের মধ্যে ডেড সেল জমা হয়ে যাচ্ছে, তাই না? তো ওটাকে ক্লিন করাটাও কিন্তু আমাদের নর্মাল, এক্সফোলিয়েশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। হ্যাঁ। সো জি। আপনি যদি ক্লিনিকে এসে বা কোনো ডার্মাটোলজিস্ট বা কোনো অ্যাস্থেটিশিয়ানের কাছে এসে একটা কনসালটেশন নিয়ে আপনার স্কিন টাইপটা বুঝে যদি একটা পিলিং করতে পারেন, কিংবা হচ্ছে গিয়ে আপনি হাইড্রাফেশিয়াল, এই ধরনের যে প্রসিডিউর গুলো আছে আমাদের, যেগুলো লেজার বেসড না, যেগুলো হচ্ছে আমরা মেডিসিনের মাধ্যমেই করছি, সেগুলো যদি করা যেতে পারে একটা, লাইক 3 উইকস কিংবা 1 মান্থ ইন্টারভেলে, প্লাস হচ্ছে গিয়ে কিছু সেরাম ইউজ করা যেতে পারে, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের স্কিনকে একটা ভালো ইফেক্ট দিবে, একটু রেডিয়েন্স করবে, গ্লোয়িং করবে। লাইক ভিটামিন সি সেরাম আছে, হাইলোরনিক অ্যাসিড সেরাম, যেগুলো বেস্ট সেরাম যেগুলো আছে, এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। এগুলো প্রেগনেন্সিতে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট
করে না। প্লাস হচ্ছে এখন ডার্মাল ইনফিউশন আছে আমার ক্লিনিকে, যেটা আমরা করি হাইড্রেশনের জন্য এক ধরনের সেরাম ইউজ করছি, আমরা ব্রাইটনেস এর জন্য করছি, বা ব্ল্যাক স্পটের জন্য আমরা করছি। সো এই ধরনের ডার্মাল ইনফিউশন গুলো কিন্তু একটা 3 উইকস বা 1 মান্থ ইন্টারভেলে যদি উনি নিতে পারেন, এটাও কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে ওনার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। জি। আপু এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন উত্তম পল। উনি বলেছেন যে ওনার সারা শরীরে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা আছে এবং এর জন্য মুখে ছোপ ছোপ কালো দাগ হয়ে যাচ্ছে এবং চোখের উপরেও তার এই কালো দাগ দেখা যাচ্ছে। তার জন্য এখন কি করণীয়? আচ্ছা, উত্তম পাল, মুখে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, চোখের উপরে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে এবং এলার্জি আছে। এলার্জি যদি থেকে থাকে, সেটা হচ্ছে কি আমরা ফার্স্ট অফ অল পেশেন্টকে তো আমাদের কাছে আসলে আমাদেরকে আগে দেখতে হবে তার এলার্জি লেভেলটা কেমন। সিরাম আইজিই লেভেলটা আমরা যেমন করি, হ্যাঁ, আইজিই লেভেলটা করে আমাদেরকে প্রথমে দেখতে হবে তার এলার্জি লেভেলটা কেমন, এবং সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে হবে। বেসিক্যালি এটা আপনি আসলে অনলাইনে ট্রিটমেন্টটা না বলাই ভালো, ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে। আর যেটা হচ্ছে আপনার প্রবলেম যে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে যেটা বললেন আপনি, সেটা কি আপনার এই এলার্জি থেকে ইচিং হয় বা চুলকায়, এবং চুলকানোর জন্যই কি দাগগুলা পড়ছে কিনা সেটা কিন্তু আপনি ক্লিয়ার করে আমাকে বলেননি। যদি সেটাই হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আসলে হয়তো বা কোনো ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করলে হয়তো সেটা দেখে আমরা বলতে পারবো। কিংবা এখন আপনার যে ছোপ ছোপ দাগ সেটা যদি মেস্তা হয়, সেটা ট্রিটমেন্ট একরকম হবে, কিংবা সেটা যদি সান ট্যান হয় সেটা একরকম হবে। বেসিক্যালি আহ কালো ছোপ কিন্তু অনেক কিছুর জন্যই হয়, এবং ট্রিটমেন্ট গুলাও কিন্তু সেই রিজন ওয়াইজই আমরা করে থাকি, হ্যাঁ। বেসিক্যালি ওনার সাথে ওনাকে কোনো ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করেই ট্রিটমেন্টটা নিতে হবে আসলে। তো আমরা যদি আবার একটু আমাদের আলোচনার বিষয় ফিরে যাই, আমরা কথা বলছিলাম কিন্তু হুম একটু আগে যে অবাঞ্ছিত লোমের জন্য যে লেজার করা হয় সেটা ব্যাপার নিয়ে। তো হুম আপু হুম লেজার নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা মিথ কাজ করে বা অনেক মিথ আছে লেজার সম্পর্কে, যে লেজার করলে হয়তো বা স্কিন ক্যান্সার হবে, বা যারা অনেকদিন লেজার করছে তাতে করে আবারও সেই হেয়ার ব্যাক করবে, আরো অনেক রকমের আছে। তো এই যে মিথস গুলো আছে, আসলে কি এগুলো ঠিক কিনা, বা এই লেজারের বেনিফিটস সম্পর্কে যদি আপনি একটু বলতেন। লেজার যদি খারাপই হতো, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এত লেজারের যে এত বেশি প্রচলন, সেটা কিন্তু হতো না। আমাদের যে আমরা তো ডেভেলপিং কান্ট্রি না, তো আমাদের তো উন্নয়ন হচ্ছে, এবং সাথে সাথে আমাদের এই ট্রিটমেন্ট গুলো অনেক অ্যাডভান্স হচ্ছে। আমরা তো এখন বলি যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আহ, যদি তাই হতো বেসিক্যালি, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এত রিভলিউশন হতো না লেজারের, হ্যাঁ। লেজার দিয়ে শুধুমাত্র, অনেকের ধারণা আছে যে লেজার দিয়ে শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য আমরা ইউজ করি, হেয়ার রিডাকশন লেজার, বা হয়তো অনেকের এমন ধারণা যে লেজারটা শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য ইউজ করা হয়। বেসিক্যালি কি তাই? মোটেও কিন্তু না। লেজার দিয়ে কিন্তু আজকে অনেক কাজ হচ্ছে। ইভেন যে কোনো ধরনের সার্জারি থেকে শুরু করে, আমি আমার সেন্টারে, আমার যে সেন্টার সেখানে হচ্ছে বেসিক্যালি রিজেনারেটিভ আর অ্যাস্থেটিক দুটো ট্রিটমেন্টই আমরা করছি, হ্যাঁ। সো আমি কিন্তু দেখি যে আমাদের এমনও মেশিনস আছে যেটাতে হচ্ছে কি আমরা লেজার থেরাপি দিয়ে, লেজার লাইট দিয়ে, বিম দিয়ে হাইপারটেনশনের কারণে বা ব্লাড ভেসেলের মধ্যে যে ক্লোরোসিস যেটা হয় আর কি, যেটা হচ্ছে কি চর্বি, বাংলায় যদি বলতে যাই, যে রক্ত নালীর ভিতরে যে চর্বি জমা হয়ে যে ব্লক তৈরি হয়, সেটাকে পর্যন্ত আমরা ভাঙতে পারি, হ্যাঁ। সো লেজার দিয়ে কখনোই ক্যান্সার হওয়ার কোনো চান্স নেই, লেজার দিয়ে কখনোই আপনার স্কিন খারাপ হওয়ার কোনো চান্স নেই। লেজার আপনাকে ভালো ইফেক্টই দিবে, সেটা সার্জারি লেভেল হোক বা বিউটিফিকেশনে হোক, কিংবা অন্য কোনো সিস্টেমিক ডিজিজের ট্রিটমেন্টেই হোক। লেজার নিয়ে আসলে ভয়ের কিছু নেই। জি, আপু হুম এখন যদি একটু শুনি যে এই যে অবাঞ্ছিত লোমের সমস্যায় কিন্তু অনেক মেয়েরা আছে যে পিরিয়ডের পরপরই যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, তারপরেই পিসিওএস প্রবলেম থেকে এটা দেখা দেয়। তো আসলে সেই সময় থেকে যাতে করে অবাঞ্ছিত লোম বা না হয়, বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকলে কিন্তু দেখা যায় যে হেয়ার লস হয়, তারপর হচ্ছে মোটা হয়ে যায়, যেটা আপনি একটু আগে বলছিলেন। তো হুম তাদের হুম জন্য হুম হুম নিশ্চয়ই লাইফস্টাইল মডিফিকেশনের একটা ব্যাপার থাকে। তো সেটা নিয়ে যদি একটু ডিটেলসে ডেফিনেটলি বলতেন আপনি, ডেফিনেটলি এবং বয়স লাইফটাইম স্পেসিফিক মডিফিকেশন। থাকে। হুম 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 লাইফটাইম মডিফিকেশন আসলে ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু
যেখানে বসে থাকি সেখানে বসেই থাকি। আমাদের ওয়ার্কিং দেখা যায় যে আমরা অনেক বাইরের লেডিরা যারা আছেন দেখেন যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় তাদের শপিং এ যেতে হলেও তারা কিন্তু হেঁটে যাচ্ছে। আমরা কি করি, সারাদিন ঘরে বসে থাকতেছি, কিংবা যখন অফিসে কাজ করি সারাদিন ডেস্কের উপরে বসেই কাজ করছি, চেয়ারের উপরে বসে কাজ করছি না। আমাদের কিন্তু অ্যাক্টিভিটিসটা অনেক কম, যার কারণে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম গুলো অনেক ইজিলি হয়। হ্যাঁ, এটা বলতেই হবে যে এই ধরনের প্রবলেম গুলো আমাদের এইসব কারণে খুব বেশি হয়। বেসিক্যালি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে রাতের ঘুম থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, এক্সারসাইজ, সবকিছুই কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, মেনটেন করে চললেই কিন্তু আমাদের যে হরমোনাল লেভেল গুলো আছে, আমাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য, আমাদের যে নর্মাল অ্যাক্টিভিটিস এর জন্য, সেটা সবকিছু কিন্তু নর্মালি করলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, তো এখন ঘুম যেটাকে বলি, কারোর জন্য হয়তো যেমন 5 থেকে 6 ঘন্টা ঘুমই তার জন্য সাফিসিয়েন্ট, আবার কারো হয়তো দেখা যায় 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হয়। কখনোই আমি বলবো না যে আমার জন্য 5 ঘন্টা এনাফ, আপনার জন্য 8 ঘন্টা এনাফ। ঘুম, ড্রাউজিনেস না থাকলেই কিন্তু তার জন্য, যদি সে 5 ঘন্টা ঘুমিয়ে স্যাটিসফাইড থাকে, তার জন্য সেটা নর্মাল। তার জন্য 8 ঘন্টা ঘুমাতে হবে ব্যাপারটা সেটা না। তারপর হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে ডেফিনেটলি এমন খাওয়া দাওয়া করতে হবে যেখানে অনেক বেশি আম, আমাদের নিউট্রিশিয়াস ফুড থাকবে, যেখানে ভিটামিনস, প্রোটিন, মিনারেলস, কার্বোহাইড্রেট যেটা একদম প্রপার অ্যামাউন্টে থাকবে, সেরকম ফুডই খাওয়া উচিত, যেটাকে বলে আমরা সুষম খাদ্য। হ্যাঁ, ফ্রুটস, দেশি ফল খাওয়ার কথা আমি ডেফিনেটলি বলবো। এক্সকিউজ মি, ভেজিটেবলস এর কথা বলবো, যেটা গ্রিন লিফি ভেজিটেবলস। অনেক বেশি পানি খেতে বলবো, রেগুলার এক্সারসাইজ করতে বলবো, এবং যে যেখানেই থাকেন না কেন, বসে থাকলেও কিন্তু আপনি সেখানে বসে এক্সারসাইজ করতে পারেন। এখন ইউটিউব বলেন বা অনলাইন মিডিয়া গুলোতে বলেন, অনেক ধরনের এক্সারসাইজের কিন্তু অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, সো ওগুলা একটু ভিডিও গুলো দেখে নিয়ে আপনার লাইফ স্টাইলটা যেমনই হোক না কেন, সেডেন্টারি হোক বা ওয়ার্কিং হোক, যেটাই হোক না কেন, আপনি কিন্তু আপনার লাইফ স্টাইলের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু একটু এক্সারসাইজ করে নিলে দেখা যায় যে হরমোনাল ব্যালেন্সটা নর্মাল হতে পারে, বা আপনার মাসলস বা অন্যান্য অর্গান, ইন্টারনাল অর্গানের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিন্তু নর্মাল হতে পারে। হ্যাঁ, সো লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এন্ড স্মোকিং স্টপ করা উচিত। যারা ছেলেরা অনেক বেশি স্মোকিং করেন, স্মোকিং কিন্তু স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল। অ্যালকোহলিক আছেন যারা, অ্যালকোহল টোটালি স্টপ করা যাবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে অ্যালকোহল আপনি ডেইলি নিতে পারেন, বাট সেটা মেনটেন করতে হবে। যে আপনি অনেক বেশি নিয়ে ফেলছেন সেটা কিন্তু করা যাবে না, এবং রেগুলার বেসিসে সেটাকে নেওয়া যাবে না। এবং অনেকেই আছেন আমরা অনেক ধরনের মেডিসিন খাই কিন্তু। হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আছে, কারো হাইপার টেনশন, কারো হয়তো লিভার ডিজিজ, কারো হয়তো রেনাল ডিজিজ। তো এই মেডিসিন গুলো লং টার্ম যখন খান, সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের বডির অন্যান্য অর্গান গুলোর উপরে পড়ে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কিন্তু সচেতন হতে হবে। সচেতনটা হচ্ছে এরকম যে ডক্টরের কনসালটেশনের মধ্যে থাকতে হবে, যে আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, একটা 6 মান্থ বা 4 মান্থ ইন্টারভেলে একটা ইনভেস্টিগেশন, হোল বডি অ্যানালাইসিস যেটাকে আমরা বলি। তো এই জিনিসগুলো যদি মেনটেন করে চলা যায়, তাহলে কিন্তু অনেক হেলদি থাকা যায়। এবং আমরা কি বলি যে স্কিন ইজ দ্য মিরর অফ আওয়ার ইন্টারনাল এনভায়রনমেন্ট, তাই না? সো জি। যদি আমরা ওইভাবেই মেনটেন করে চলতে পারি, তাহলে হয়তো সেটা বাইরে থেকে আমাদের খুব বেশি স্কিনের উপর ইম্প্যাক্ট করবে না। জি। এটাই। দর্শক, আজকে আমরা কথা বলছি অনুজ্জ্বল ত্বক ও অবাঞ্ছিত লোম নিয়ে। তো আমাদের আজকের এই বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ আমাদেরকে আপনারা জানান। আমরা চেষ্টা করব যে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে সমাধান করে দেওয়ার জন্য। তো আপু, যেহেতু আমরা আলোচনা করেছি এতক্ষণ এই অবাঞ্ছিত লোমগুলো নিয়ে, এখন একটু আরেকটা বিষয় যে আছে অনুজ্জ্বল ত্বক, এটা নিয়ে একটু কথা বলতে চাই। যে সবাই কিন্তু চায় যে একটা উজ্জ্বল ত্বক যেন পায়, বা এইজিং হুম হুম প্রসেসের মধ্যে দিয়ে আমরা অনেক রকম চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাই। তো সেই চেঞ্জেস হুম। গুলো সম্পর্কেও আপনার কাছে শুনবো একটু এখন, এবং জানবো যে আসলে একটা ভালো স্কিনের জন্য আমাদের কি করা উচিত। Okay. অনেকগুলা কোশ্চেন হয়ে গেল নাইমা। হ্যাঁ, আমি একটা একটা করে আপনাকে অ্যান্সার করবো। জি। আম, অনুজ্জ্বল ত্বক না বলে আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি, যেটা উজ্জ্বল হতে হবে নট নেসেসারি, আপনাকে একটা হেলদি স্কিন হতে হবে, হেলদি স্কিনের অধিকারী হতে হবে। হ্যাঁ, সেটা কেউ হয়তো একটু ডার্ক স্কিন টোনের হতে পারেন, কেউ হয়তো একটু ব্রাইট স্কিন টোনের হতে পারেন। যার যেটাই হোক না কেন, আপনি যদি সেটাকে হেলদি রাখতে পারেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হুম, ফর্সা হতে হবে নট নেসেসারি। হেলদি স্কিন, এখন আমাদের কিন্তু বয়সের সাথে সাথে স্কিন, শুধু ফেস না, হোল বডির স্কিনেই কিন্তু চেঞ্জ আসে। হ্যাঁ, যেটাকে আমরা বলি এজিং প্রসেস। কি হয় যে স্কিনের দেখা যায় যে বয়সের সাথে সাথে
ফোরহেডে 4 লাইন পড়তেছে, ফাইন রিঙ্কেলস পড়তেছে। যখন বড় করে হাসতেছি চোখের এই দুই পাশে দেখা যাচ্ছে যে রিঙ্কেল পড়তেছে, ক্রাউস ফিট বলি আমরাকে। আমাদের নাজোলেভিয়াল ফোল্ড যেটা আছে সেটা বয়সের সাথে সাথে ডিপ হয়ে যাচ্ছে। দেন দেখা যায় হচ্ছে ম্যারিনেট লাইনটা ডিপ হয়ে যাচ্ছে, জ লাইন যেটা আছে জ লাইনটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে চামড়া, চিনের চিকের যে স্কিনটা আছে সেটা ঝুলে যাচ্ছে, জ লাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এগুলো কিন্তু সবই বয়সের সাথে সাথে যে আমাদের কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন, তাছাড়া আরো অনেক কিছু আছে আমি বলবো আস্তে আস্তে, সে সেগুলোর জন্যই হচ্ছে, তাই না? আমি আমার পেশেন্টদেরকে বা অলওয়েজ একটা কথা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না? একটা নির্দিষ্ট সময় পর পরই কিন্তু এই ধরনের চেঞ্জ গুলো আসে। প্লাস লাইফ স্টাইলের সাথেও কিন্তু এই ধরনের চেঞ্জ গুলো ফাস্ট হয় কখনো বা স্লো হয় কখনো, হ্যাঁ। লাইক কি হয় যে আফটার 30 দেখা যায় যে আমাদের স্কিনের কি হয়, আমরা যদি ফেসটাকেই চিন্তা করি ফার্স্টে, সো চেঞ্জটা কোন কোন লেভেলে হয়। স্কিনের হয় একটা, স্কিনের নিচে যে প্যাড অফ ফ্যাট থাকে সেখানে একটা চেঞ্জ হয়। দেন আমাদের স্কিনে যে বোনস থাকে বোনসের লেভেলেও কিন্তু একটা চেঞ্জ আসে, হ্যাঁ। এখন স্কিনে কি চেঞ্জটা হয়, স্কিনের যে টান টান ভাবটা এটাকে ধরে রাখছে কি, কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার, তাই না? এখন যদি আমরা অনেক বেশি সান এক্সপোজড হই বা কিচেনে যাই উইদাউট এনি প্রোটেকশন, ইউভি প্রোটেকশন আমরা না নিই, সেই ক্ষেত্রে কিন্তু কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন হচ্ছে। বয়সের সাথে সাথে তো এমনিতেই ডিস্ট্রাকশন হয়, আফটার 30 তো দেখা যায় এমনিতেই ডিস্ট্রাকশন হচ্ছে। দেন এরপর দেখা যায় যে আমাদের মেলানোস মেলানিন যেটা আছে স্কিন আমাদের রং ধারণ করে যে পিগমেন্টটি সেটা হচ্ছে মেলানিন। মেলানিন কিন্তু আমাদের যে সাবকন্টিনেন্ট, আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু আমরা আমাদের জন্য মেলানিন ব্লেসিং। কেন? বিকজ যাদের স্কিনে মেলানিনের অ্যামাউন্টটা কম তারা ব্রাইট, বাট তাদের কিন্তু সান এক্সপোজড বলেন বা অন্যান্য যে রিজন গুলো বলেন সেগুলো থেকে যে স্কিন ক্যান্সারের প্রবণতাটা কিন্তু অনেক বেশি দেখা যায়। তো আমরা যে আমাদের সাবকন্টিনেন্টে আমাদের যে স্কিন কালার, আমাদের কিন্তু আমাদের জন্য মেলানিনটা আসলে আসলে ব্লেসিং, হ্যাঁ। আমাদের এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আমরা ফেস করতে হয় না আমাদেরকে। সো যদি মেলানিনটা আমাদের নর্মালি থাকে যে লেভেলে আছে, কোনো কারণে যদি সেটা হঠাৎ করে বেড়ে যায় সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক হ্যাম্পারের কারণ হতে পারে, হ্যাঁ। সো এইগুলো ছিল হচ্ছে স্কিনকে কিভাবে আমাদের ডিস্ট্রাকশন করতেছে। দেন স্কিনের নিচে যে প্যাড অফ ফ্যাট থাকে, হ্যাঁ, বয়সের সাথে সাথে এই ফ্যাটটা কিন্তু ডিস্ট্রাকশন হওয়া শুরু হয়। তো যখন ফ্যাটটা ডিস্ট্রাকশন হওয়া শুরু হয়, ভলিউম আমাদের স্কিনের যে ফেশিয়াল যে স্ট্রাকচারটা আছে, আপনি একটা 20 বছরের একটা মেয়েকে দেখবেন আর 40 বা 45 ইয়ার্স এর একটা মেয়েকে দেখবেন, অনেক বেশি চেঞ্জ। কিন্তু একটা পার্সনের আপনি এট দ্য এজ অফ 20 আর এট দ্য এজ অফ 40 দুটো পিকচারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি তখনই দেখতে পারবেন তার স্ট্রাকচারাল চেঞ্জটা কি হচ্ছে, হ্যাঁ। সো ফ্যাটটা কি করে, আমাদের স্ট্রাকচার দেয়, আমাদেরকে ভলিউম দেয়, হ্যাঁ। তো যেটা হয় যে উম এটাই মানে এই প্যাড অফ ফ্যাটটা বেসিক্যালি আমাদের স্ট্রাকচারটাকে নষ্ট করে দেয় যদি সেটাকে বয়সের সাথে সাথে ডিস্ট্রাকশন হতে থাকে। দেন থার্ডটা হচ্ছে দেখা যায় যে আমাদের বোনস। বোনস কি করে, আমাদের বোনস তো আমাদের ফেশিয়াল স্ট্রাকচারটা ঠিক করছে, তাই না? বোনসেরও কিন্তু একটা বয়সের পর থেকে ডিস্ট্রাকশন বা ফ্র্যাগমেন্টেশন হওয়া শুরু করে। তো ওখানেও কিন্তু আমাদের ভলিউম লসের একটা ব্যাপার থাকে। সো ফেশিয়াল যে শেপটা যে স্ট্রাকচারটা সে তখনও কিন্তু ডিস্ট্রাকশন হয়ে থাকে। সো এইগুলা ছিল আসলে বয়সের সাথে সাথে ফেসের চেঞ্জ। পাশাপাশি নেকের স্কিন বা ফুল বডির স্কিনে কিন্তু একটা চেঞ্জ আসে না। এই যে বয়সের সাথে সাথে যে চেঞ্জটা আসে সেটাকে নষ্ট হয়ে যাওয়ার আগে যদি আমরা সেটাকে ধরে রাখতে পারি তাহলে কিন্তু সেটা ভালো হয় না। ওই যে বললাম জি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না? নষ্ট হয়ে গেলে আমরা সেটাকে যতটুকু না ঠিক করতে পারবো, নষ্ট হয়ে যাওয়ার আগে সেটাকে মেনটেন করে কিন্তু আমরা এটাকে আরো অনেক বেশি ভালো রাখতে পারবো। আর এগুলা করতে এগুলা ঠিক করার জন্য কিন্তু আমাদের দেখা যায় যে আমরা অনেক প্রসিডিউর করি আমাদের ক্লিনিক গুলোতে, হ্যাঁ। জি। প্রসিডিউর গুলোর মধ্যে দেখা যায় যে হয়তো আমি যেটা করি, আমি খুব পছন্দ করি করতে, যেটা ফেশিয়াল রিকনস্ট্রাকশন, হ্যাঁ। আমি খুব স্বাভাবিক এটাই করি, ফেশিয়াল রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশনের জন্য যেমন আমি অ্যাডভান্স অ্যাস্থেটিক যেটাকে বলে, বোটক্স, ফিলার্স বা থ্রেডস, এই প্রসিডিউর গুলো আমি খুব ফ্রিকোয়েন্টলি করি। যেটা হয় কি যে বোটক্স আপনাকে কি করছে, বোটক্স হচ্ছে আমাদের যে স্কিনের যে ফাইন লাইন্স বা রিঙ্কলস আসতেছে
সেটাকে প্রিভেন্ট করছে। ফিলার কি করছে? ফিলার হচ্ছে আপনাকে যে ভলিউমটা আমাদের লস হয়ে যায় বয়সের সাথে সাথে, দেখা যায় এজ অফ 30 বা 30 পরে যেখানে একটা টিয়ার ট্রাফের মতো আসে, বা এই যে ভলিউমটা আছে আমাদের, সেই ভলিউমটা নষ্ট হয়ে যায়, বা নাজোলেভেল ফোল্ডের যে ডিপ্রেশনটা আছে সেটা অনেক বেশি ডাউন হয়ে যায়, এই ফোল্ডটা ডিপ্রেস হয়ে যায়, বা চোখের নিচে দেখা যায় যে যে ফ্যাটটা থাকে, ফ্যাটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বা ডিস্ট্রাকশন ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার কারণে একটা ডিপ্রেশনের মতো তৈরি হয়, তাই না? যেটাকে আমরা বলি ডার্ক সার্কেল। বেসিক্যালি তো ওটা ডার্ক সার্কেল না, আর অনেক কিছু কম্বিনেশনে এই ধরনের একটা ব্ল্যাক শেড আমাদের আসে। সো এই ধরনের চেঞ্জ গুলোকে আমরা সাধারণত ওই ফিলার দিয়ে ঠিক করতে পারি, ভলিউম গুলাকে। আর থ্রেড দিয়ে আমরা কাজ করি। থ্রেডটা আসলে অনেক পছন্দের একটা কাজ আমার, যেটা হচ্ছে স্কিনকে টান টান করছে। যদি আপনার এই গালের স্কিন গুলো ঝুলে যায়, কিংবা হচ্ছে আপনার নোজটাকে শার্প করতে হয়, আইব্রাউটাকে একটু উপরে টিল করতে হয়, ফোরহেড লাইনটাকে যদি শার্প করতে হয়, টাইট করতে হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা থ্রেডসটা করি। এখন আমি যেমন ইদানিং একটা ট্রেন হয়ে গেছে না, যে গালটাকে একটু পাউট করতে হবে আর এটাকে ভেঙে ফেলতে হবে, হ্যাঁ। অনেক সেলিব্রিটিদেরকে এক্সাম্পল দিয়ে বলেন আমাকে একটু এর মতো করে দেন, আমাকে একটু এর মতো করে দেন। সেই ক্ষেত্রে আমি যেটা করি, কম্বিনেশন করে ট্রিটমেন্ট গুলা করি, বোটক্স, ফিলার্স এন্ড থ্রেডস, এগুলো কম্বাইন করে যদি করি, সেক্ষেত্রে কিন্তু রিকনস্ট্রাকশনটা খুব ভালো হয়, ফেসিয়াল রিকনস্ট্রাকশনটা, হ্যাঁ। বা এখন এমন আরো একটা ট্রেন্ড আছে যে কেউ লিপটাকে একটু পাউট করতে চান, বা কেউ নোজটাকে একটু শার্প করতে চান, কিংবা অনেকে শুধু এসে বলেন যে আমার জ লাইনটাকে একটু শার্প করে দেন, কিংবা চিনটাকে একটু প্রোট্রুড করে দেন। অনেকের অনেক ডিজায়ার থাকে, হ্যাঁ। তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে সবাইকে অনেক সুন্দর করে তৈরি করেছেন ঠিকই, বাট তারপরে কোথাও না কোথাও যেন আমাদের মনে হয় যে আমি যদি আরেকটু এরকম হতে পারতাম, আরেকটু এরকম হতে পারতাম। তো এই ইচ্ছাগুলা থেকেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট গুলো আসলে ওরকম হয়, হ্যাঁ। আমি হ্যাঁ। সৌন্দর্যর বর্ধনের জন্য কিন্তু সবাই একটা ইচ্ছা কাজ করে, সেটা মেয়ে হোক হুম হুম ছেলে হোক হুম হুম সবার হুম। ক্ষেত্রে। কেননা সবাই এক্স্যাক্টলি চায় যে এক্স্যাক্টলি। তাকে যেন দেখতে সুন্দর লাগে। একটু সুন্দর তো লাগে, রাইট রাইট আপু, আমরা রাইট। একটু ফেসবুকের কিছু প্রশ্ন নিয়ে আসছি। আমাদেরকে প্রশ্ন করেছেন হুম উম্মে সালমা। উনি বলেছেন হুম যে হুম। ওনার বয়স 25 বছর এবং ওনার মুখ অনেক তৈলাক্ত। রাতের বেলা ওকে। মুখে কোনো কিছু ব্যবহার না করলে দেখা যায় মুখ অনেক বেশি রুক্ষ হয়ে যাচ্ছে। এই জন্য সে আসলে কোন ধরনের নাইট ক্রিম ব্যবহার করবে, আপনার পরামর্শ চাচ্ছিলেন। ওকে। উমে সালমা, ফার্স্টে আপনি বললেন যে আপনার স্কিনটা অয়েলি, তারপর আবার আপনি বলছেন রাতের বেলা কিছু ইউজ না করলে আপনি ফেসটা অনেক ড্রাই হয়ে যায়, হ্যাঁ। সো আমার মনে হয় একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম আছে। ইউ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড আউট ইয়োর দ্য স্কিন টাইপ, হ্যাঁ। স্কিন টাইপটাকে আমি যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আমাদের স্কিন কিন্তু তিনটা টাইপ আছে, একটা হচ্ছে ড্রাই, একটা অয়েলি, একটা হচ্ছে কম্বিনেশন স্কিন, তাই না? সো আপনি ফার্স্টে ফাইন্ড আউট করেন আপনার স্কিন টাইপটা কি। বেটার যদি আপনি কোনো ডার্মাটোলজিস্টের কাছে যেয়ে আপনি ডায়াগনোসিস করতে পারেন, কিংবা যদি আপনি বাসায় বসে ডায়াগনোসিস করতে চান সেটাও আপনি করতে পারেন। আমি আপনাকে ছোট্ট করে বলে দিই প্রসিডিউরটা কি হবে। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি ফেসটাকে ক্লিন করবেন সোফ্রি কোনো ক্লিনজার দিয়ে। সেটা হতে পারে সেটাফিলের ক্লিনজার গুলো, সেটা হতে পারে হচ্ছে কি সেন্সিটিভ ক্লিনজার গুলো। যে কোনো একটা সোফ্রি ক্লিনজার দিয়ে আপনি ফেসটাকে ক্লিন করবেন, করে মুছে কোনো ধরনের নাইট ক্রিম বা কোনো ধরনের সেরাম বা কোনো ধরনের লোশন, কিছুই ময়শ্চারাইজার কোনো কিছুই আপনি লাগাবেন না। না লাগিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমাবেন ডেফিনেটলি এসি অন করে না, এবং যদি শীতের দিন হয় আপনাকে হিটারও অন করা যাবে না, নর্মাল ফ্যান অন করে আপনি ঘুমাবেন। ঘুম থেকে উঠে সকালবেলা আপনি যেটা করবেন, যে আমাদের ফেসে কিন্তু দুটো জোন থাকে, আমরা বলি একটা হচ্ছে টি জোন, দ্যাট ইজ কল্ড টি জোন, ফেস এভাবে থেকে এই পর্যন্ত, হ্যাঁ, দিস ইজ কল্ড টি জোন, এবং এই এরিয়া গুলা। এবং একটা হচ্ছে সি জোন, যেটা হচ্ছে কি পেরিফেরাল পার্ট, আউটার পার্ট অফ আওয়ার স্কিন। সো টি জোনটা যেটা, সেটাতে কি হয়, আমাদের অনেক বেশি সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ডের কাজ কি? কাজটা হচ্ছে কি ও সেবাম প্রোডাকশন করবে, হ্যাঁ। সেবামটা কি আমাদের স্কিনটাকে অয়েল দিবে, অয়েলি রাখবে, ময়শ্চারটাকে মেনটেন করবে। সো যখনই এই এরিয়া গুলোতে কিংবা ফুল ফেসে এই সেবাসিয়াস গ্ল্যান্ডের অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেবামের সিক্রেশনটাও কিন্তু বেশি হয় এবং ফেসটা অয়েলি হয়। বাট টি জোনটাতে সেবাসিয়াস গ্ল্যান্ডের অ্যামাউন্টটা সি জোনের চেয়ে, আউটার সার্ফেস যেটা সেটা চেয়ে বেশি থাকবে। সো আপনাকে যেটা করতে হবে, যেখানে ছিলাম আমি, আবার ফিরে আসি। আপনাকে যেটা করতে হবে, আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, উঠে আপনি ফেসটাকে ফিল করবেন হাত দিয়ে, প্লাস মিররের সামনে দাঁড়াবেন। আপনি নোটিস করবেন আপনার ফেসটা আগের চেয়ে, মানে রাতের বেলা আপনি যখন ঘুমিয়েছিলেন আর এখন কেমন হচ্ছে, মর্নিং এ কেমন হলো। যদি আপনার ফেসটা অয়েলি
প্লাস হচ্ছে ডার্কার দেন বিফোর, লাইক রাতে যখন আপনি ওয়াশ করেছিলেন তার চেয়ে এখন বেশি ডার্ক হয়ে আছে, ইউ আর নট লুকিং ফ্রেশ, অ্যান্ড আপনার অয়েল থাকবে এবং ওপেন পোর্স থাকবে, হ্যাঁ অনেক বেশি ওপেন পোর্স থাকবে এই এরিয়াগুলোতে এখানটাতে। দেন আপনাকে ঠিক করতে হবে যে আপনার ফেসটা হচ্ছে গিয়ে অয়েলি ফেস, ওকে। এবং এই ফেসে কিন্তু একনি হওয়ার প্রবণতাটা অনেক বেশি এবং ওপেন পোর হওয়ার প্রবণতাটা অনেক বেশি। দেন আপনি যদি দেখেন যে আপনার এই ধরনের না, আপনার প্রবলেমটা যদি দেখা যায় আপনি ঘুম থেকে ওঠার পর আপনাকে খুব ফ্রেশ লাগছে, স্মুথ হয়ে গেছেন, খুব একটা গুড ফিলিং আসে আপনার নিজেকে দেখলে, ইটস স্মুথ একটা ফেস, কমপ্লেকশনটাও নাইস, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে বলতে হবে যে আপনার স্কিনটা হচ্ছে কম্বাইন্ড স্কিন অর কম্বিনেশন স্কিন। এরপর যদি আপনি দেখেন ঘুম থেকে উঠে যে এই ধরনেরও না হলো, বা আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার স্কিনটা লিটল রেড, লিটল ইরিটেটেড অর লিটল ফ্রিকলিং, যেটা হচ্ছে গিয়ে চামড়ার মতো একটু উঠতেছে, ইচিং হচ্ছে, ইরিটেটেড হচ্ছে, লাল হচ্ছে, সেটাকে আমরা বলবো যে ড্রাই স্কিন। এরপর আপনি যখন মুখ ধোবেন, জাস্ট নর্মাল পানি দেন মুখের মধ্যে, দেখবেন যে আপনার স্কিনটা হচ্ছে গিয়ে একটু বার্ন হচ্ছে। বার্ন হওয়ার পর এরপর আবার যখন আপনি একটু ময়শ্চারাইজার লাগাবেন তখন দেখবেন যে আবারও একটু বার্ন হচ্ছে, এর চেয়েও বেশি বার্ন হচ্ছে। দ্যাট মিনস আপনার স্কিনটা হচ্ছে গিয়ে হাইপার সেন্সিটিভ স্কিন। এই স্কিনটাকে অনেক বেশি কেয়ার করতে হবে আপনাকে, অনেক বেশি সেন্সিটিভ স্কিন আপনার, হ্যাঁ। সো এই ছিল হচ্ছে কি আপনি আপনার স্কিনের টাইপটাকে কিভাবে ফাইন্ড আউট করে বুঝবে। নিবেন, হ্যাঁ। এরপর হ্যাঁ বুঝবেন। এরপর আপনাকে যেটা আপনার কোশ্চেন যেটা ছিল যে আপনি কি নাইট ক্রিম ইউজ করবেন, হ্যাঁ। নাইট ক্রিম বেসিক্যালি আমরা ওভাবে না বলে যদি বলি যে একটা গুড ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ আমার পেশেন্টদেরকে বলি যে একটা গুড ক্লিনজার, একটা গুড ময়শ্চারাইজার, একটা সানব্লক এন্ড একটা নাইট ক্রিম, যেটা আপনি কিছুক্ষণ আগে বলতেছেন, দিস থিং আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর নর্মাল মেইনটেনেন্স অফ আওয়ার স্কিন, হ্যাঁ। সো নাইট ক্রিম না বললে, এখন নাইট ক্রিমটা বেসিক্যালি আমরা কি দিয়ে থাকি, এটা স্কিন টাইপের উপর বেসিস করেই কিন্তু নাইট ক্রিম গুলো আমরা নির্ধারণ করে দিই। বয়সের সাথে সাথে তো স্কিন একটা চেঞ্জ আসে, তাই না, বলেছিলাম। সো এক্সফোলিয়েশন একটা ইম্পর্টেন্ট থিং, ডেড সেল রিডাকশনটা একটা ইম্পর্টেন্ট থিং, এবং ফাইন লাইন্স রিডাকশন করতে হবে, বা এটাকে রিডাকশন না বলে ফাইন লাইন্সটাকে আসতে দেওয়া যাবে না। সো অ্যান্টি এজিংয়ের যে প্রসেস গুলো আছে বা প্রসেস গুলো আছে সেগুলোকে ডিলে করার জন্য কিন্তু আমরা কিছু ক্রিম ইউজ করি, হ্যাঁ, কিছু প্রসিডিউর করি। সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই আপনাকে, আপনি সেই ক্ষেত্রে রেটিনল, যে ক্রিম, রেটিনল বেসড যে ক্রিম গুলো আছে, বা গ্লাইকোলিক অ্যাসিড বেসড যে ক্রিম গুলো আছে, হাইলোরনিক অ্যাসিডের যে ক্রিম বা সেরাম যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি রাতের বেলা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার বয়সের সাথে সাথে যে চেঞ্জ গুলো আসতেছে, অ্যান্টি এজিং এর ট্রিটমেন্ট হিসেবে সেটা ইউজ করলেন। প্লাস হচ্ছে আপনি যখন ওই ক্রিম গুলো ইউজ করবেন সেটার উপরে আপনি যদি একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু দুটো মিলিয়ে একটা খুব ভালো রেজাল্ট আসে। হুম। রেজাল্ট আসবে। জি। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি, ধন্যবাদ আপু। আপু এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন আল মামুন। উনি বলেছেন যে মুখে অবাঞ্ছিত লোমের চিকিৎসায় ক্রিম ব্যবহার করাটা কতটা নিরাপদ, আর কতদিন এই ক্রিম ব্যবহার করা যেতে পারে? ওকে, কি নাম বললেন? আল মামুন সাহেব। আল আল মামুন। মামুন সাহেব, আমরা যদি হ্যাঁ অবাঞ্ছিত লোম নিয়েই আজকে কথা বলছি, তো আপনি কোশ্চেনটা খুব নাইস কোশ্চেন, থ্যাংক ইউ। আমার ইফ্লোরনিথিন যে ক্রিমটা আছে, ইলোরিম নামে বাজারে আপনি পেয়ে যাবেন, সেই ক্রিমটা আমি ইউজুয়ালি আমার পেশেন্টদেরকে বলি সকালে একবার বা দিনের বেলায় যে কোনো এক সময় একবার, এবং রাতের বেলা একবার, দুবেলা আপনি ইউজ করতে পারেন। আপনার যে এরিয়াটা এফেক্টেড বা যে এরিয়াতে লোম আছে সেখানে ইউজ করবেন, মিনিমাম 5 থেকে 6 মাস আপনাকে ইউজ করতে হবে। ইউজ করে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আপনার এই ধরনের হেয়ারের প্রবলেম গুলো কিছুটা কমে আসবে। পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনাকে হেয়ার রিডাকশন কিন্তু করতে হবে। ক্রিম ইউজ করলে অনেকটা কমে যাবে, বাট রিডাকশন যখন লেজারে আপনি আসবেন সেক্ষেত্রে কিন্তু আরো দুটা কম্বিনেশন করলে আরো অনেক বেটার রেজাল্ট পাবেন, ফার ফার বেটার রেজাল্ট আপনি পাবেন, হ্যাঁ। তো জি। ইলোরিন ক্রিম, হ্যাঁ। প্লাস যে রিজনটার কারণে আপনার এই অবাঞ্ছিত লোম হচ্ছে, সেই রিজনটাকে কিন্তু ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করতেই হবে, হ্যাঁ। আসলে সেটাই হচ্ছে কথা, যে যেই কারণে এই অবাঞ্ছিত লোমের সমস্যা হচ্ছে সেটাকেও কিন্তু পাশাপাশি ট্রিটমেন্ট করতে হবে, এবং এই অবাঞ্ছিত লোমের ট্রিটমেন্টও কিন্তু চালিয়ে যেতে হবে। এবং যেটা আমাদের আজকের অতিথি বলছিলেন দর্শক, যে লাইফস্টাইল মডিফিকেশন করাটা খুবই জরুরি, সেটাকে কিন্তু আপনাদের খুব হুম। এমফাসাইজ করতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। তো এক্স্যাক্টলি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলার জন্য আমন্ত্রণ করছি মিস্টার মোহাম্মদ মুজিবুর রহমানকে। তিনি হেড অফ ডার্মা অ্যান্ড গ্যাস্ট্রো পোর্টফোলিও ম্যানেজার, সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। Thank you, Dr. Naima Shabin Alam. Thank you very much for arranging a very nice program.
First of all, I like to convey my heartiest thanks, Dr. Asma Tasmin Khan, consultant aesthetic Thank you. dermatologist. We have learned lot of things. Basically, দেশের এই Thank you. দুর্যোগময় সময়ে আমরা আপনাদের মতো অনেকগুলো কীর্তিময় ডাক্তার হারিয়েছি, অসংখ্য চিকিৎসক কর্মীকে হারিয়েছি। তাদের প্রতি আমার স্কোয়ারের পক্ষ থেকে রয়েছে বিনম্র শ্রদ্ধা। বেসিক্যালি স্কোয়ার অলওয়েজ দেশ ও জাতির জন্য অলওয়েজ একদম এগিয়ে থাকে। কিভাবে তাদের স্বাস্থ্যসেবায় সুনিশ্চিত করতে পারে এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। সো দেশের এই দুর্যোগময় মুহূর্তে ত্বকের সমস্যা নিয়ে, স্কিনের প্রবলেম নিয়ে, স্কিন এমন একটা অর্গান যা মানুষের দেহের সর্ববৃহৎ অর্গান। এই সর্ববৃহৎ অর্গানের যারা স্পেশালিস্ট, আমি মনে করি তারা সর্ববৃহৎ স্পেশালিস্টই। আমরা যদিও বলেছি অনুজ্জ্বল ত্বক আমরা চাই না, বাট আমার খুব ভালো লেগেছে ডক্টর আসমা তাসনিম খান ম্যাডামের একটা কমেন্টসে, অনুজ্জ্বল ত্বক নয়, আমরা চাই হেলদি স্কিন। বেসিক্যালি দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ এ কোয়ালিফাইড ফিজিশিয়ান। সো এই দুর্যোগময় মুহূর্তে অনেক ত্বকের রোগীরা আপনাদের কাছে যেতে পারছেন না, বাট আমরা চাচ্ছি যে আমাদের দেশের যে সমস্ত পেশেন্টরা ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন, তারা যেন বিপদগামী হয়ে কোনো ওষুধের দোকানে যেয়ে অন্য কোনো ওষুধ ব্যবহার করে এই মূল্যবান ত্বককে নষ্ট না করে এই জন্য আপনাদের কাছে থাকুক, এবং এর যে স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে এই জন্য যে আপনারা আমাদের ডার্মাটোলজিস্ট এই দেশে রয়েছেন, এই জন্যই আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন, যাতে করে ফেসবুকে হাজার হাজার দর্শক যারা দেশের যে প্রান্ত থেকে দেখছেন, প্রত্যেক দর্শকের কাছে আমার বিনয়িত অনুরোধ থাকবেন, আপনারা যখন স্কিনের কোনো ড্রাগ ইউজ করবেন তখন অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শক্রমে ইউজ করা উচিত। বিকজ চর্ম একটি ভেরি সেন্সিটিভ অর্গান, ভেরি সেন্সিটিভ অর্গান। আরও একটা প্রসঙ্গ নিয়ে আমাদের ম্যাডাম খুব বিশদভাবে আলোচনা করেছেন, অবাঞ্ছিত লোম। আসলে অবাঞ্ছিত লোম আমাদের কোনো মানুষেরই কামনা নয়। একসময় আমাদের দেশে অবাঞ্ছিত লোম ছিল একটা অভিশাপ স্বরূপ। আজকে আমাদের মতো এরকম ইয়াং ফিজিশিয়ান যারা এসেছেন, যারা আমাদের দেশের মানুষকে আরো সুন্দর করা, যারা পৃথিবীর সকল মানুষ সুন্দরের পূজারী, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেই চায় সুন্দর পূজারী। আমি আজকে শুনলাম যে ফেসের কয়েকটা শেপ রয়েছে। সো এই শেপের কথা হয়তো কিছুদিন আগেও আমাদের দেশের জনগণ জানতেন না। আজকে এই দুর্যোগময় মুহূর্তে অনেকেই বসে আছেন ফেসবুকের সামনে, যারা জানতে পারলেন যে আমাদের নিজেকে সুন্দর করার আরো সুযোগ রয়েছে। সো দ্যাট আমাদের এই অনুষ্ঠানটা আরো সুন্দর হবে যদি আপনাদের প্রত্যেকের এন্ড থেকে চিকিৎসকের মত অনুযায়ী চলুন। ধন্যবাদ জানাবো আমি ডক্টর নাইমা শারমিনকে তার সুন্দর উপস্থাপনার জন্য। কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ডক্টর আসমা তাসনিম খানকে তার মূল্যবান সময় ব্যয় করে অসংখ্য দর্শকের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাবো ইলোরেমকে যে অবাঞ্ছিত লোমকে অভিশাপ থেকে মুক্ত করে একদম সুন্দর জীবন, শৃঙ্খলিত জীবন নিয়ে আসবে দেশের মানুষকে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি, এবারে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আপু আপনার কাছে একটু জানবো যে সবাই না আসলে একটু হেলদি গ্লোয়িং স্কিন পছন্দ করে। তো আপনি যদি একটু একটা মেসেজ সবাইকে দিতেন যে আসলে গ্লোয়িং স্কিন মানেই যে একদম ফর্সা স্কিন তা নয়, গ্লোয়িং স্কিনটা আমরা কিভাবে পেতে পারি, বা ভালো একটা ত্বক পাওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে কি করতে হবে, বা কোন ধরনের প্রসিজার বা স্কিন প্রোডাক্ট। কেয়ার গুলোর মধ্যে দিয়ে পার করতে হবে। জি। ওকে, থ্যাংক ইউ নাইমা। খুব অল্প করে ছোট করে বলবো, হ্যাঁ, কারণ আমার প্রোগ্রাম একদম শেষে চলে এসেছি। নর্মালি আমি আমার অনেক প্রোগ্রামগুলোতেই বলি যে ক্লিনজার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, যাদের নর্মাল স্কিন সোপ ফ্রি একটা ক্লিনজার ইউজ করেন। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু একটা স্যালিসাইলিক অ্যাসিড বেসড ক্লিনজার ইউজ করেন, যেটা আপনাকে অয়েল ফেস থেকে প্লাস অ্যাকনি রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেটা থেকে দূরে রাখবে। দেন সেকেন্ড হচ্ছে কি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ফেসটা ক্লিন করার পরপরই উইদিন 2 to 3 মিনিটস লাগিয়ে ফেলতে হবে, বা উইদিন 5 মিনিটস লাগিয়ে ফেলতে হবে, বিকজ আমরা ওয়াশ করার পর যে হাইড্রেশনটা আমাদের স্কিনে পাই সেটাকে আমাদেরকে লক করতে হবে উইথ দ্য ময়শ্চারাইজার। দেন থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কি সানব্লক। সানব্লক আমাদেরকে প্রোটেকশন দিবে, বিকজ সবচেয়ে বেশি হ্যাম্পার আমাদের স্কিনকে যা করে সেটা হচ্ছে আলট্রা ভায়োলেট রে। সো আমাদেরকে সানব্লক ডে টাইমে ইউজ করতেই হবে।
একবার সানব্লক লাগালে সেটা 2 থেকে 3 ঘন্টা কাজ করে। আপনি বাইরে যাওয়ার আগে 15 থেকে আধা ঘন্টা আগে আপনি সানব্লক লাগাবেন। এরপর যখন আপনি বাইরে কাজ করবেন কিংবা বাসায় বসে কাজ করবেন বা বাসায় থাকবেন বা কিচেনে কাজ করেন, সবাইকে কিন্তু সানব্লক লাগাতে হবে। হ্যাঁ, যতটা সময় বাইরে থাকবেন 2 থেকে 3 ঘন্টা অন্তর সানব্লক ট্রাই করবেন লাগানোর জন্য। দেন হচ্ছে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে কি অবশ্যই একটা সেরাম ইউজ করতে আমি বলবো, বিকজ আমরা তো চাই একটু অ্যান্টি এজিং থেকে এজিং প্রসেস থেকে ডিলে করার জন্য। সেটা ভিটামিন সি সেরাম হতে পারে, সেটা হচ্ছে হ্যালোনিক অ্যাসিড সেরাম হতে পারে। সো এগুলো যদি আমরা মেনটেন করি, প্লাস হচ্ছে একটা কথা বলবো যে আমরা কিন্তু মেকআপ এখন অনেক বেশি করি, বাইরে যাই তাও মেকআপ করছি, বাসায় বসে আছি তাও মেকআপ করছি, মেকআপ কিন্তু করি। সো মেকআপ করাটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মেকআপ রিমুভ করাটা। হ্যাঁ, মেকআপ যদি ঠিকমতো রিমুভ না করি সেক্ষেত্রে কিন্তু স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকে শুরু করে পিম্পলস বা আরো অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়। সো মেকআপ রিমুভিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট উইথ আ ভেরি গুড মেকআপ রিমুভার। এই হচ্ছে কি নর্মাল কেয়ার। পাশাপাশি যেটা করতে হবে একটু এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য আমি বলতে পারি, যেটা হচ্ছে আমাদের অনেকের স্কিন একটু মেলাজমা থাকে, কারো হয়তো একটু ফ্রিকলস থাকে, কারো হয়তো আপনার অ্যাকনি হয়েছে, অ্যাকনি স্কার থাকে। সেই সব জিনিসগুলোর জন্য কিন্তু একটা সৌন্দর্য হানি হয়, তাই না? যে ফ্লাওলেস যে স্কিনটা আমরা বলি সেটা কিন্তু আমরা পাই না। সো ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট যারা আছেন, অ্যাস্থেটিশিয়ানদের আছেন, আপনি তাদের সাথে একটু কনসাল্ট করে নিয়ে আপনার এই ধরনের প্রবলেম গুলোকে কিন্তু আপনারা একটু ঠিক করে নিতে পারেন ফ্ললেস একটা স্কিন পাওয়ার জন্য। এবং আমি আরেকটা কথা বলবো, ওই যে একটা নির্দিষ্ট টাইম পর পর লাইক 3 উইকস ইন্টারভেলে আমাদের স্কিনে কিন্তু ডেড সেল জমা হয়, যার কারণে হচ্ছে কি আমাদের স্কিনটা কিন্তু ট্যান হয়ে যায়, ডাল লাগে। যে আপনি বারবার বলছিলেন যে গ্লোয়িং স্কিন, গ্লোয়িং স্কিন, এই গ্লোটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি আমরা এই এক্সফোলিয়েশন, যেটা আমাদের এক্সফোলিয়েশনটা আমরা ঠিক মতো না করি। সো একজন ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি কিছু ক্রিম নিতে পারেন, কিংবা যার ইন হাউস যে আমাদের ক্লিনিকে যে প্রসিডিউর গুলো আছে লাইক মাইক্রোডার্মাব্রেশনস কিংবা হচ্ছে পিলিংস, কেমিক্যাল পিলিংস, বিভিন্ন ধরনের পিলিংস আছে, এগুলো যদি একটু একটা ইন্টারভেলে আমরা করে নিতে পারি অ্যাজ এ মেইনটেনেন্স, স্কিন কিন্তু অনেক বেশি ভালো থাকবে, গ্লোয়িং থাকবে, রেডিয়েন্স থাকবে। হ্যাঁ, আর এর পাশাপাশি তো ডেফিনেটলি আরেকটা বলবো যে হেলদি লাইফস্টাইল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফুড, প্রপার স্লিপ অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজটা আমি 2বার বলবো বিকজ আমরা এক্সারসাইজের ক্ষেত্রে কিন্তু একদমই উইক। হ্যাঁ, তো সবকিছু যদি আপনি একটু নর্মাল রুটিনের মধ্যে নিয়ে আসেন নিজেকে, একটা ভালো স্কিন পাশাপাশি সুস্থ দুটোই হবে, দুটোই থাকা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আশা করছি আমাদের সাথে আজকে যে সকল দর্শকেরা ছিলেন তারা অনেক উপকৃত হয়েছেন এবং আপনার মূল্যবান কথাগুলো তাদের অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নাইমা আপনাকে, এবং থ্যাংক ইউ স্কয়ারকে আমাকে ইনভাইট করার জন্য। আশা করছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন হেলথ টু বিডি ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম ডার্মা কেয়ার, স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই ইলোরিন। তো আমরা কিন্তু প্রতি রবিবার এবং মঙ্গলবার এই বিশেষ অনুষ্ঠানে আলোচনা করি বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্টদের সাথে, যে আসলে ত্বক ও চুলকে ভালো রাখতে কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে, এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য বিভিন্ন প্রশ্নের। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই বিশেষ আয়োজনে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। তো এখন যেহেতু করোনা ভাইরাসের ক্রান্তিকাল সময় চলছে, তো এই সময়ে আপনারা সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন এবং নিরাপদে থাকার চেষ্টা করুন। এবং সব যেখানে আমরা সব শরীরের প্রত্যেকটা অর্গানের টেক কেয়ার করি, যেমন আমরা হার্টকে ভালো রাখার চিন্তা করি, আমরা কিডনিকে ভালো রাখার চিন্তা করি, তো সেভাবেই আমি আশা করছি আপনারা ত্বককেও ভালো রাখবেন এবং ত্বকের যত্ন নেবেন। এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।